নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা, সঙ্গে রয়েছে আমি দিশা। আপনাদের স্বাগত জানাই আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে। শীতের আমেজ এখনো তরতাজা, আর এই শীতকাল যেন বোনাস হিসেবে নিয়ে আসে নানান ধরনের হাড়ের ব্যথা। আর এই ব্যথা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিশিষ্ট ডাক্তারবাবু, অর্থোপেডিক সার্জন ডাক্তার ঋত্বিক গাঙ্গুলি। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। তো এই শীতের সাথে যে ব্যথার সম্পর্ক, এই যে সমীকরণটা, এইটা কেন, এটা নিয়ে আমাদের আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু হয়। তো শীতে তো ব্যথাগুলো বেড়ে যায়, আমরা দেখে থাকি। তো জেনারেলি যেটা হয় যে ক্রনিক পেইন যেগুলো রয়েছে, মানে অস্টিওআর্থ্রাইটিস বা লাম্বার পেইন বা সার্ভাইকাল, যেগুলো ক্রনিক পেইন আছে, সামহাও এই মানে শীতকালে হলে এক্সারসাইজগুলো কমে যায়, মানুষ একটু লেজি হয়ে যায়, দেরি করে ঘুম থেকে ওঠা, লাইফস্টাইলের বিভিন্ন অ্যাক্টিভিটিস, ডায়েটারি কিছু প্রবলেম বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই সমস্ত ধরনের স্বাভাবিকভাবে যে নর্মাল রুটিন যে প্রসিডিওর সাধারণ সারা জীবন করে থাকেন, সারা বছর করে থাকেন, সেগুলো হয় না। তো তার জন্য দেখা যায় যে এই পেইনগুলো বেড়ে যাচ্ছে। তো এটাই মূল কারণ ব্যথার বৃদ্ধি শীতকালে। এই যে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, এটা কি জেনেটিক? দেখুন, জেনেটিক কিছু কিছু আর্থ্রাইটিস রয়েছে। তো আর্থ্রাইটিস অনেক রকমের রয়েছে। একটা তো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি বা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। অনেক সময় দেখা যায় যে এই আর্থ্রাইটিস গুলো, যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাদের বাড়ির অনেকের হয়ে থাকে, তাদের পরে তাদেরও হচ্ছে। তো এগুলোর একটা ট্রিটমেন্টটা আলাদা। আর আর্থ্রাইটিস মানে আমরা যেটা বুঝি বয়সজনিত আর্থ্রাইটিস, সেগুলো অনেক সময় জেনেটিক নয়। যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মায়ের হয়েছে, তারপরে মেয়ের হচ্ছে, বা এগুলো দেখা যায়, বাট ওটা যে কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আছে সেটা কিন্তু সেভাবে এস্টাবলিশ নয়। এই যে আর্থ্রাইটিসের সমস্যাটা, এটা মোটামুটি কিরকম বয়স থেকে শুরু হয়? দেখুন, আর্থ্রাইটিস হয়েছে, আমি আগে বললাম যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যেগুলো রয়েছে, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলুন, তো এই আর্থ্রাইটিস গুলো কিন্তু যে কোনো এজে শুরু হতে পারে। একটা কোনো একদম পিডিয়াট্রিক এজ গ্রুপেও স্টার্ট হতে পারে, অ্যাডাল্ট এজ গ্রুপে, ইভেন তারপরেও এগুলো স্টার্ট হতে পারে। তো এগুলোর ট্রিটমেন্ট জেনারেলি কিন্তু প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেডিকেশন, হ্যাঁ, এবং লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে দেখা যায় যে এই ট্রিটমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে না হয় এবং এই রোগগুলো যদি ধরা না পড়ে, সেক্ষেত্রে শরীরের যে ইম্পর্টেন্ট জয়েন্ট, যেমন হিপ জয়েন্ট বা নি জয়েন্ট বা অনেক সময় শোল্ডার জয়েন্ট, এগুলো এফেক্টেড হয়। যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিসে যেটা হয়, স্পাইনের ডিফর্মিটি দেখা যায়, স্পাইনটা ফিক্সড হয়ে যায়, হিপ জয়েন্টের বলগুলো নষ্ট হয়ে যায়, বল সকেটটা খারাপ হয়ে যায়, এগুলো দেখা যায়। তো এগুলো আর্লি স্টেজে যদি পিক আপ করা যায়, তার যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে হয়, তাহলে এগুলোকে ডিলে করা যায়, বা এগুলোর যে একটা যে ডিসেবিলিটি, সেই ডিসেবিলিটিটাকে কিন্তু প্রিভেন্ট করা যায়। আপনি বললেন যে আর্থ্রাইটিস অনেক ধরনের, তো এবার একটা মানুষের আর্থ্রাইটিস মানে হচ্ছে, সেটা সে কিভাবে বুঝবে যে তার কোনটা হচ্ছে, সমস্যাটা বুঝবে কি করে যেটা আর্থ্রাইটিস? হ্যাঁ, তো এইবার এর কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন রয়েছে। তো রেড ফ্ল্যাগ সাইন আমরা এই কারণে বুঝি যে এগুলো হলে ওই রোগটা হওয়ার চান্সেস বা সম্ভাবনা খুব বেশি। যেমন একজন অল্প বয়স্ক ছেলে, 22-25 বছরের একটা ছেলে বা মেয়ে যদি প্রচন্ড ব্যাক পেইন হয় এবং তার সাথে স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠে প্রচন্ড পেইন এবং স্টিফনেস, হাঁটাচলা করতে পারছেন না, হ্যাঁ, তাদের বেন্ড হতে পারছেন না, সারা শরীরটা স্টিফ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে তাদের যে অ্যাক্টিভিটি সেটা লিমিটেড হয়ে যাচ্ছে, সে পেইন এবং স্টিফনেসের জন্য। মানে মহিলাদের অনেক সময় যারা ইন্ডিয়ান ফিমেল, তাদের তো নিচে বসে কাজ করতে হয়, হ্যাঁ, তো নিচে বসে হাঁটু করে কাজ করা বা বেন্ড হয়ে কাজ করা, এগুলো করতে হয়। অনেক সিঁড়ি ওঠা নামা অনেক সময় অনেকে করতে হয়। প্লাস অনেক দেখা যায় যে ওয়েট গেইন করছেন তারা পোস্ট মেনোপজাল পিরিয়ডে, মানে মেনোপজের পরে ওয়েট গেইন করছেন, তাদের ক্ষেত্রে নি জয়েন্টের উপর সেই প্রেসার পড়ছে, নি জয়েন্টটা হয়ে যাচ্ছে, হাঁটু হয়ে গিয়ে কার্টিলেজ করে গিয়ে আর্থ্রাইটিস হচ্ছে। তো সেই জন্য মেয়েদের অস্টিওআর্থ্রাইটিসটা বেশি হয়।
এবং রিউমেটয়েড আর্থ্রাইটিসও অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের বেশি এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য হয়ে থাকে। তো যেটাই হোক সেটাই আর্লি স্টেজে এগুলোকে ধরা পড়লে সেগুলো কিন্তু ট্রিটমেন্ট করা পসিবল। সুগারের সাথে কি আর্থ্রাইটিসের কোনো মানে সম্পর্ক আছে? তো এমনি সুগারের সাথে ডিরেক্ট রিলেশন কিছু নেই, কিন্তু সুগার দেখা যায় যে যাদের টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে যে আপনাদের যাদের ওয়েট গেইন করেন, যাদের অ্যাক্টিভিটিস কম, তাদের তো টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়। এবং অস্টিওআর্থ্রাইটিসটা একই এজে দেখা যায়, মানে একই কারণে যাদের ওয়েট বেশি হয়, সেডেন্টারি অ্যাক্টিভিটিস হয়। তো জিনিসটার কজটা হচ্ছে একই, যে হচ্ছে ওয়েট গেইন বা স্থূলতা। তো সেটা টাইপ 2 ডায়াবেটিসও করছে, নিউ অস্টিওআর্থ্রাইটিসও করছে। কিন্তু নিউ অস্টিওআর্থ্রাইটিসের সাথে যে সুগারের কোনো ডিরেক্ট রিলেশন আছে সেরকম কিন্তু কিছু স্ট্রং কিছু এভিডেন্স এখনো পর্যন্ত কিছু নেই। মানে এটা পুরোপুরি লাইফস্টাইলের উপরে, আর আমাদের অলস থাকা যাবে না এরকম ব্যাপার। অলস হলেই বিষয়গুলো আরো বেশি চেপে ধরবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে আরেকটা রোগ, সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। তো এটা মানে আমরা চলতি কথাতে বলে থাকি, তবে এটা কেন হয় বা কি জন্য সেটা আমরা জানি না, সেটা একটু বললে খুব ভালো। তো স্লিপ ডিস্ক হচ্ছে যে এটা ইয়াং এজে বেশি হয়, অল্প বয়সে যারা রয়েছেন তাদের বেশি হয়। স্লিপ ডিস্ক মানে হচ্ছে যে নর্মাল যে ডিস্ক থাকে স্পাইনাল কর্ডে দুটো ভার্টিব্রার মাঝখানে, দুটো ভার্টিব্রাল বডির মাঝখানে, তো অনেক সময় কোনো কারণে হয়তো ওয়েট লিফট করতে গেল, জিম করতে গেল, হ্যাঁ বেন্ড হয়ে কোনো কাজ করতে গেল, তাহলে কি প্রেশার বেড়ে যায় জয়েন্টের ভেতরে, স্পাইনের প্রেশারটা বেড়ে গিয়ে অনেক সময় ডিস্কটা ডিসপ্লেস হয় ওই নর্মাল জায়গা থেকে। এবং ডিসপ্লেস জেনারেলি কোথায় হয় ওটা, কারণ ভার্টিব্রাল বডির সামনে আছে নিউরাল ক্যানাল, স্পাইনাল কর্ডের যে রুটস গুলো রয়েছে, তো ওইটা ডিসপ্লেস হয়ে রুটসের উপর কম্প্রেশন হয়। তো কম্প্রেশন হয়ে যে পেইনটা হয়, নিউরোজেনিক পেইনটা হয়, সেটা স্লিপ ডিস্ক বলে। তো এটা খুবই অল্প বয়সে এগুলো দেখা যায়, এটাও লাইফস্টাইলের সাথে কিন্তু রিলেটেড। আর নরম হাড় বা ভঙ্গুর হাড় এটা কি? এটা তো অস্টিওপোরোসিস, এটা আলাদা রকমের রোগ বা আলাদা প্রবলেম। এটা আমরা বলে থাকি এটা হচ্ছে টিপ অফ এ আইসবার্গ, মানে আমরা যেটা দেখে থাকি যে বয়স বাড়লে পড়ে গেলে যে হিপ জয়েন্ট ফ্র্যাকচার হচ্ছে, শোল্ডার ফ্র্যাকচার বা রিস্ট জয়েন্ট ফ্র্যাকচার হচ্ছে, তাদের প্রত্যেকেরই কিন্তু অস্টিওপোরোসিসের প্রবলেম, মানে নরম হাড়ের প্রবলেম। এবং দেখা যেতে পারে যে একটা সার্টেন এজের পর এটা মহিলাদের বেশি হয়, এটা হরমোনাল চেঞ্জেসের জন্য হয়, পোস্ট মেনোপজের হরমোনাল চেঞ্জের জন্য। তো 55 বা 60 এজের পর এটা এই অস্টিওপোরোসিসটা অনেকেরই হয়, কিন্তু ঠিকঠাক ডায়াগনোসিস বা ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না বলে এই অস্টিওপোরোটিক যে ফ্র্যাকচারগুলো এত বেশি দেখা যায়। তো এটা যদি প্রপার ট্রিটমেন্ট, প্রপার কেয়ার, লাইফস্টাইল মডিফিকেশন হয়, তাহলে কিন্তু এই অস্টিওপোরোসিস এবং তার রেজাল্ট তাহলে সেটাও কিন্তু কম হতে পারে। আমরা আগে দেখতাম যে বয়স্কদের মধ্যে হাড় ক্ষয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, মানে ওটা বেশি দেখা যেত, কিন্তু এখন অল্প বয়সীদের মধ্যেও এই হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতাটা মানে খুব দেখা দিচ্ছে। তো এইটা কেন হচ্ছে, মানে এখন কি এটা লাইফস্টাইলের উপরই? না, হাড় ক্ষয়ে যাওয়া বেসিক্যালি হাড় কিন্তু ক্ষয় না। হ্যাঁ, হাড় ক্ষয়ে যাওয়া এটা হচ্ছে মিসনোমার। তো যেটা ক্ষয়ে যায় সেটা হচ্ছে কিন্তু জয়েন্ট। তো জয়েন্ট ক্ষয়ে যায় মানে কমনলি আমরা যেটা থেকে নি জয়েন্ট, হাঁটুটা ক্ষয়ে যায়। তো সেটা ওই যে কারণগুলো আমি এতক্ষণ ধরে বললাম, যে ওয়েট গেইন করা বা হাঁটুর উপর বেশি চাপ পড়া বা পুরনো কোনো ইনজুরি যদি হাঁটুতে থেকে থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু এই কার্টিলেজ ক্ষয়ে যায়। এটা হাড় নয়, কার্টিলেজ ক্ষয়ে যায়। কার্টিলেজ হয়ে গিয়ে যে নি জয়েন্টের যে স্মুথ যে মুভমেন্ট সেটা কমে যায় এবং পেন দেখা যায়। তো এটাও কিন্তু ওই একটা মানে একটা এজ রিলেটেড, মোস্ট অফ দ্য কেসেস এজ রিলেটেড। কিন্তু যদি কারোর যে ওই আর্থ্রাইটিস, যে রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি থাকে, তাহলে কিন্তু এগুলো অল্প বয়সে দেখা যায়। কারণ একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেমন হিপ জয়েন্ট অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলোসিসে যেমন হিপ জয়েন্টটা খারাপ হয়ে যায়, তেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে কিন্তু নি জয়েন্টগুলো কিন্তু খারাপ হয়ে যায়। অনেক সময় হাড় ভেঙে গেলে আমরা প্লেট বসাতে দেখি, তো এই প্লেট বসানোটা কতটা নিরাপদ? মানে এটা থেকে কি ইনফেকশন হওয়ার চান্স থাকে? না, এটা তো একটা মানে ভেগ কোশ্চেন। মানে দেখুন, একটা ফ্র্যাকচারের অনেক রকমের ট্রিটমেন্ট আছে। সেটা কোথায় ফ্র্যাকচার হচ্ছে, কি রকম ফ্র্যাকচার, কতটা সরে গেছে, হ্যাঁ,
তার অ্যাক্টিভিটিস লেভেল, অনেক কিছু ফ্যাক্টরস এর উপর তার ট্রিটমেন্টটা ভ্যারি করে। অনেক ফ্র্যাকচার দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লেট বসাতে হয়। প্লেটটা এই কারণেই বসানো উচিত বা বসাতে হয় সেই সমস্ত ফ্র্যাকচারের ক্ষেত্রে যেগুলো প্লাস্টার করে ঠিক হয় না বা অন্যান্য কনজারভেটিভ ওয়েতে এটা ঠিক করা সম্ভব নয়, এবং পেশেন্টের লাইফস্টাইল বা যেরকম পেশেন্টের যে অ্যাক্টিভিটিস লেভেল, পেশেন্ট ইয়াং পেশেন্ট, তাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আমরা এখন বলে থাকি যে ফ্র্যাকচারের আগে যেরকম অ্যাক্টিভিটিস, তারপরেও আমরা চাই যে একই রকম অ্যাক্টিভিটিসে ফিরে যান, যাতে এই ফ্র্যাকচার বা এই ইনসিডেন্টসগুলো যেন তার লাইফে যেন এফেক্ট না পড়ে। তো সেক্ষেত্রে এই ধরনের সার্জারি, এটা খুবই সেফ সার্জারি এগুলো। তো প্লেট বসানো হোক বা নেল বসানো, যে কোনো ফ্র্যাকচার সার্জারি মোস্ট অফ দ্য কেস এগুলো খুবই সেফ সার্জারি, এবং এগুলো করার পর কিন্তু পেশেন্ট একদম আগের মতো অবস্থায় কিন্তু ফিরে আসা সম্ভব। আচ্ছা, এই যে স্পন্ডালাইটিস, এই যে রোগটা, এটা কি কোনভাবে হাড়ের সাথে যুক্ত না পুরোটাই নার্ভের সাথে? না, এটা নার্ভের কোনো ব্যাপারই নয়। স্পন্ডালাইটিস পুরোটাই হাড়ের ব্যাপার। নার্ভের তো মানুষ মানে ভুলিয়ে ফেলে। নার্ভের সমস্যা অনেক সময় সেকেন্ডারি। স্পন্ডাইলোসিস একই জিনিস, ক্ষয়ে যাওয়া বা ডিজেনারেশন, এগুলো বিভিন্ন জায়গায় হতে পারে। লাম্বার স্পাইনে হতে পারে, মানে পিঠে কোমরে হতে পারে, বা সার্ভাইকাল ঘাড়ে হতে পারে। তো এগুলো কিন্তু একটা এজের পর এটা খুব কমন সেনাইল প্রবলেম, এজ রিলেটেড। কিন্তু যদি আগে হয় তাহলে দেখতে হবে যে কি কি প্রবলেম আছে, যে লাইফস্টাইল প্রবলেম করছে না অন্য কোনো ইমিউনোলজিক্যাল কোনো কজ বা কোনো ট্রমাটিক কজ, কেন এটা হচ্ছে সেটা ভাবতে হবে। এবং নার্ভ কম্প্রেশন বা নার্ভের প্রবলেম সেটা হচ্ছে সেকেন্ডারি। অনেক সময় স্পন্ডালাইটিসটা এতটাই খারাপ হয় যে যেটা দেখা যায় যে ওটা নার্ভের উপর চাপ পড়ছে। সো সেই নার্ভের উপর চাপ পড়লে তখনই সেটা নার্ভের কম্প্রেশনের জন্য, নার্ভের প্রবলেমের জন্য সেটা হয়ে থাকে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা দেখলাম এবং শুনলাম যে এই রোগগুলোর কারণগুলো কি। তো এবার আমরা দেখবো যে এই রোগগুলোর থেকে মানে রোগগুলো কমানোর উপায় কি। তো প্রথমেই যেটা আমরা বললাম যে এই যে শীতকালে যে ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা, এই যে ব্যথাগুলো, এটার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? মানে এইগুলো মানে অস্টিও আর্থ্রাইটিস বা অর্থোপেডিকের যে কোনো প্রবলেম, স্পাইনের প্রবলেম, সার্ভাইকাল, নিয়ের প্রবলেম, আর্লি স্টেজে প্রত্যেকেরই ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ, প্রপার ওয়ার্ম আপ, লাইফস্টাইল মডিফিকেশন। এগুলো করলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পেনগুলো কমানো সম্ভব। মাসেল স্ট্রেথেনিং খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ফিজিওথেরাপিস্টের সাহায্য লাগে। তো এগুলো প্রপারলি করলে কিন্তু পেন যে সিমটমস গুলো কিন্তু কমে যায়। ফিজিওথেরাপি বা যোগাসন, শরীর চর্চা, যে কোনো এইগুলো হচ্ছে মানে যে কোনো ভাবে হাড়ের সমস্যার সবথেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা তাকে বলা যায়। আর এই যে হাড় ঠিক রাখতে কি কি খাবার খাওয়া উচিত? দেখুন, হাড়ের হচ্ছে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি আছে, তাহলে আপনার যে সমস্ত খাবারে ক্যালসিয়াম, ভিটামিন ডি রয়েছে সেই খাবারগুলো আপনার খাওয়া উচিত। মানে যেগুলো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস যেগুলো রয়েছে সেগুলো, ভেজিটেবলস খেতে পারেন। তারপরে প্রোটিন খুব ইম্পর্টেন্ট, সেটা অ্যানিমাল প্রোটিন হতে পারে, সেটা আপনার ভেজ প্রোটিন হতে পারে। তো এই প্রোটিন যত ইনটেক করবেন সেক্ষেত্রে আপনার বোনের স্টেপ বা অস্টিওপোরোসিস কমিয়ে যাচ্ছে। মানে এই হাড় ক্ষয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওটা এটা থেকে কমে না, অস্টিওপোরোসিস হাড় ক্ষয়ে যাওয়া মানে আর্থ্রাইটিসের সাথে কিন্তু আচ্ছা, এগুলোর যে হাড় ক্ষয়ে যাওয়াটার সাথে হাড় ক্ষয়ে যাওয়া তো মানে লাইফস্টাইলের জন্য, প্লাস যে ডিজিজগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে। সেগুলোকে প্রপার কেয়ার করতে হবে, যে আপনার যে প্রপার যে মানে লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজটা করলে হ্যাঁ ডেফিনেটলি ক্যালসিয়াম রিচ ডায়েট নিলে অস্টিওআর্থ্রাইটিসও ইনিশিয়াল ফেজে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট হয়। তো আমরা শুনলাম ডাক্তারবাবু কি কি বললেন। আমরা আশা করছি আমরা আপনাদের সমস্যার অধিকাংশটারই উত্তর দিতে পেরেছি, আরো অনেক উত্তর বাকি রইল। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, নমস্কার। আমরা আশা করবো যে আগামী দিনেও আমরা আমাদের পথ চলার সাথে আপনাকে পাবো এইভাবে।